নমস্কার, আজকে আমরা ভরকেন্দ্র সম্বন্ধে পড়ব। ভরকেন্দ্র সম্বন্ধে পড়তে গেলে আমাদের প্রথমে যে জিনিসগুলো জানতে হবে সেগুলো হচ্ছে বস্তু কণা, সিস্টেম, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো আগে জানতে হবে, তারপরে ভরকেন্দ্র আসবো আমরা, ঠিক আছে? তাহলে বস্তু কণা বলতে কি বোঝাচ্ছি? বস্তু কণা হচ্ছে হুম এই একটা ধরো যেরকম বিন্দু, যেরকম জিওমেট্রিক্যালি হচ্ছে যে কি পয়েন্ট যেভাবে ডিফাইন্ড হয় না, যে যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা নেই, ঠিক আছে? সেরকমই আমাদের যে বস্তু কণাকে আমরা ব্যাখ্যা করতে পারি, আমরা হচ্ছে যে সেটা হচ্ছে যার ভর রয়েছে কিন্তু আয়তন বা বিস্তার নগণ্য, তাকে বলা হচ্ছে বস্তু কণা বলি, ঠিক আছে? আমাদের যে নিউটনের গতিসূত্র যেটা বলা হয়েছে, গতিসূত্রের বলতে বা মহাকর্ষ সূত্রে যেটা বলা হয়েছে, হুম সেখানে কিন্তু পয়েন্ট পার্টিকেলই নেওয়া হয়েছে, ঠিক আছে? বস্তু কণা দিয়েই আমাদের সমস্ত কিছু ক্যালকুলেশনটা করতে হয়, ঠিক আছে? এবং বস্তু কণার যে কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ কি যার ভর রয়েছে কিন্তু আয়তন বা বিস্তার তার ভরের তুলনায় নগণ্য, তাকে আমরা হচ্ছে বস্তু কণা বলছি, ঠিক আছে? এবারে সিস্টেম কি? সিস্টেম হচ্ছে অসংখ্য বস্তু কণার সমষ্টি। ধরা যাক একটা এমনি বস্তু আছে, এই বস্তুটাও কিন্তু অসংখ্য বস্তু কণার সমষ্টি, এটা হচ্ছে একটা সিস্টেম। বা হতে পারে ধরো দুটো ভর রয়েছে আলাদা আলাদা জায়গায়, এরা দুজনা মিলে একটা সিস্টেম তৈরি করছে, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে কণা সমষ্টি হচ্ছে অসংখ্য অসংখ্য বস্তু কণা দ্বারা গঠিত, এবং এদের পরস্পরের মধ্যে আন্তঃক্রিয়া কাজ করে। অর্থাৎ এর উপর বল প্রয়োগ করতে পারে, ওর উপর বল প্রয়োগ করতে পারে, এবং একটি বস্তুর মধ্যে কি হয়, এই আন্তরাণবিক বলগুলোই এই বস্তুটাকে বস্তু হিসেবে ধরে রাখতে সাহায্য করে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার, কণা সমষ্টি কি হলো বোঝা গেল, এবং বস্তু কণা দিয়ে কণা সমষ্টি বা সিস্টেম গঠিত হয়। এরপরে কি আসছে? আভ্যন্তরীণ বল। আভ্যন্তরীণ বল হচ্ছে, মনে করো একটা সিস্টেম আছে, সিস্টেম বলতে কি এটা বস্তু আছে, এটাকে আমরা সিস্টেম বললাম, এদের নিজেদের মধ্যে বল, ধরা যাক 1 নম্বর পার্টিকেল, এখানে 2 নম্বর পার্টিকেল, এখানে 3 নম্বর পার্টিকেল, এরা নিজেদের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল বা যেই ধরনের বল ক্রিয়াশীল, সেই বলগুলোকে বলা হচ্ছে ভিতরের মধ্যেই ক্রিয়াশীল, ঠিক আছে? সিস্টেমের মধ্যে যে বলগুলো কাজ করে পরস্পরের উপর, সেই বলগুলো হচ্ছে আভ্যন্তরীণ বল। এবং সিস্টেমের থেকে বাইরে এটা হচ্ছে বাহ্যিক, এটা হচ্ছে বাহ্যিক বল, ঠিক আছে? সিস্টেমের বাইরে যে বল ক্রিয়াশীল সেটা হচ্ছে বাহ্যিক বল, এবং সিস্টেমের ভিতরে যে বল ক্রিয়াশীল সেটা হচ্ছে, এই যে বলগুলো হচ্ছে, এটা হচ্ছে আভ্যন্তরীণ বল বা ইন্টারনাল ইন্টারনাল ফোর্স। নিউটনের যে সূত্র আছে সেটা হচ্ছে যে এই বাহ্যিক বলের কথাই বলা হয়েছে, বাহ্যিক বল প্রয়োগ করার কথা, প্রয়োগ করলে বস্তুর ত্বরণ ঘটে, কিন্তু আভ্যন্তরীণ বলের কথা ওটা বলা হয়নি, ঠিক আছে? নিউটনের গতিসূত্র। এবার আমরা আসল জায়গাটায় আসছি। বাহ্যিক বলটা বলে দিলাম এখানে একবারেই, এটা হচ্ছে ভরকেন্দ্র কাকে বলছে। ভরকেন্দ্র হচ্ছে যে কোনো কোনো একটা সিস্টেম যদি থাকে, ধরা যাক এরকম একটা, আমি কি বলবো, যে এরকম একটা তোমার একটা পাত রয়েছে, ঠিক আছে? এটা বর্গাকার পাত রয়েছে, ঠিক আছে? এই এই পাত রয়েছে, এই ট্রায়াঙ্গেল রয়েছে, ঘনক রয়েছে, যাই হোক অনেক কিছুই থাকতে পারে, ঠিক আছে? এরকম দুটো আলাদা আলাদা পয়েন্টে দুটো আলাদা আলাদা মাস রয়েছে, এটা থাকতে পারে, এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের আমরা একটা ভরকেন্দ্র পাবো, ঠিক আছে? ভরকেন্দ্র বলতে কি বোঝায় না, ভরকেন্দ্রের মধ্যে আমরা ধরতে পারি যে সমস্ত যে ভর ওই বিন্দুতে সঞ্চিত আছে, আমরা এরকম ধরতে পারি। এবং কি হবে, যে এই যে ভরকেন্দ্রের যে গতি, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে যে গোটা বস্তুর গতিকে নির্দেশ করে। কিরকম না, ভরকেন্দ্রের গতি হচ্ছে বস্তু কণার গতির মতোই, যার ভর মোট বস্তুর যে মোট ভর তার সমান। অর্থাৎ হচ্ছে ভরকেন্দ্রে একটা আমরা পার্টিকেল ধরতে পারি যার ভর হচ্ছে এম, এবং এর উপর যে বল প্রয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে এফ। সেই এফটা কি? এফটা হচ্ছে, ধরা যাক এই যে বস্তুটা আছে এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই ধরনের পার্টিকেল বা কণা দিয়ে তৈরি। এই 1 নম্বরের উপর F1, 2 নম্বরের উপর F2, 3 নম্বরের উপর F3, এবং হচ্ছে 4 নম্বরের উপর F4 বল ক্রিয়াশীল হচ্ছে। তাহলে ভরকেন্দ্রে যে মোট বল ক্রিয়া কাজ করছে সেটা হচ্ছে F ইকুয়াল টু কত? F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4। এই দুটো যদি আমরা কনসিডার করি, তাহলে হচ্ছে আমরা ভরকেন্দ্রের গতি পাবো। এবং ভরকেন্দ্রের গতিটা কি, যে মোট বস্তু বস্তু যেভাবে যাবে ওভারঅল, সেটা হচ্ছে ভরকেন্দ্রের গতিটা ঠিক সেভাবেই নির্দেশ করবে, ঠিক আছে? ভরকেন্দ্র। আর একটা জিনিস কি, যদি ভরকেন্দ্র যে সবসময় বস্তুর
ভরকেন্দ্রের মধ্যে যে সবসময় কণা থাকতেই হবে সেরকম কোনো মানে নেই। কিরকম, ধরো এরকম একটা আমরা বৃত্তাকার একটা তার নিয়েছি, বৃত্তাকার যে তার আছে এর ভরকেন্দ্র এই বিন্দুতে অবস্থান করবে। এই বিন্দু তো ফাঁকা, এই বিন্দুতে কোনো রকম ভাবে ভর নেই, কোনো রকম পার্টিকেল নেই, সেরকম হতেই পারে, ঠিক আছে। আরেকটা কি না, তুমি যদি ভরকেন্দ্রের মধ্যে কি করো, কোনো একটা বস্তুর হাতুড়ি আছে একটা, ঠিক আছে, এরকম আছে, হ্যাঁ, এর ভরকেন্দ্র এই জায়গায় অবস্থান করবে বা এই জায়গায় অবস্থান করবে, বেসিক্যালি এটা আছে তো, এতে কাঠের নিচেটা আছে, এই জায়গায় অবস্থান করবে। তুমি যদি ভরকেন্দ্রে, হ্যাঁ, সেন্টার অফ মাসে ফোর্স প্রয়োগ করো, তাহলে কি হবে, তার হচ্ছে লিনিয়ার মোশন হবে, অর্থাৎ হচ্ছে রৈখিক গতি দেখতে পাবো আমরা, রৈখিক গতি পাবো, কোনো রকম কৌণিক গতি বা ঘূর্ণন দেখতে পাবো না। কিন্তু যদি ধরো এই যে হাতুড়িটায় আমরা কি করছি, এই যে কাঠের এই অংশে যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে কি হবে, এটা ঘূর্ণন গতি পাচ্ছি, সেন্টার অফ মাসে হচ্ছে না। তাহলে সেন্টার অফ মাস ছাড়া অন্য যে কোনো পয়েন্টে আমরা যদি বল প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা কৌণিক গতি পেতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার ভরকেন্দ্র বা সেন্টার অফ মাসের মোটামুটি একটু ধারণা, ঠিক আছে। এরপর আমরা কি করব, যে ভরকেন্দ্র দুটো ভর আছে m1 এবং m2, m1 এবং m2 এই যে দুটো ভর আছে, m1 এর পজিশন ভেক্টর মনে করা যাক r1 এবং m2 পজিশন ভেক্টর r2। আমরা এদের ভরকেন্দ্র rcm সেন্টার অফ মাস নির্ণয় বলবো কত হচ্ছে। rcm এভাবে ডিফাইন, rcm ইকুয়াল টু কত, m1 r1, ঠিক আছে, প্লাস m2 r2 বাই হচ্ছে আমাদের m1 প্লাস m2, এটা হচ্ছে ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর। তাহলে যদি দুটো পার্টিকেলের জায়গায় যদি আমাদের তিনটে পার্টিকেল থাকতো, যদি এরকম থাকতো যে m3 r3 যদি থাকতো, তাহলে কি হতো, তাহলে কিছুই হতো না, rcm এর যে ভ্যালুটা তখন হয়ে যেত m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3 বাই হচ্ছে m1 প্লাস m2 প্লাস m3। ইন জেনারেল কি হচ্ছে, i পর্যন্ত পার্টিকেল যদি থাকে, তাহলে rcm এর ভ্যালুটা যেটা হচ্ছে mi, ঠিক আছে, mi সাম নিচ্ছি বাই হচ্ছে আমাদের mi, এইটা হচ্ছে তোমার ইন জেনারেল হচ্ছে আমাদের যে ভরকেন্দ্রের অবস্থান ভেক্টরটা এরকম হবে। যদি এরকম থাকে, যদি ধরো এটা তো বিচ্ছিন্ন ভর, এবং যদি কন্টিনিউয়াস ভর যদি থাকে, তাহলে ওটা আমরা কিভাবে জেনারেলাইজ করব, এমআই আর আই বাই হচ্ছে কত, টোটাল এমআই, তো টোটাল এমআই, এটা আমরা কিভাবে জেনারেলাইজ করব, যে আরসিএম এর ভ্যালুটা এভাবে লিখব, যে ইন্টিগ্রেশন এম ডিআর বাই হচ্ছে এম, ঠিক আছে, এইভাবে আমরা লিখব। এবার দেখো, এর আগে ভরকেন্দ্রর যে অবস্থান ভেক্টর, অবশ্যই বুঝতে পারছো এটি একটি ভেক্টর রাশি। সুতরাং যদি এক্স, ওয়াই এবং জেড এই যে কোঅর্ডিনেট যেগুলো আছে, এগুলোতে যদি আমরা ভাগ করি, তাহলে হচ্ছে এক্সিএম কত হবে, এক্সিএম হচ্ছে এমআই এক্সআই, ঠিক আছে, এমআই এক্সআই ডিভাইডেড বাই এমআই এর সাম হচ্ছে যে এম হয়ে গেল, ঠিক আছে, এটা হয়ে গেল। ওয়াইসিএম ইকুয়াল টু কত, ওয়াইসিএম ইকুয়াল টু আমরা পেয়ে যাব এমআই ওয়াইআই বাই হচ্ছে এম। সেরকম জেড সিএম ইকুয়াল টু কত পাবো, জেড সিএম ইকুয়াল টু আমরা পাবো এমআই জেড আই বাই হচ্ছে এম, এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার ভরকেন্দ্রর গতি কিভাবে হয় সেটা আমরা দেখব, ভরকেন্দ্রর গতিটা কিভাবে আছে, অর্থাৎ হচ্ছে যে মাস, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে যেরকম নিউটনের গতিসূত্র যেরকম পড়েছিলাম না, এম এফ ইকুয়াল টু এম এ, এই ফর্মে আমরা দেখতে চাই ভরকেন্দ্রর গতি, গতি বলতে এই ফর্মে আমরা দেখতে চাই যে কিরকম জিনিসটা দাঁড়াচ্ছে বা কি হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। দেখো, ভরকেন্দ্রর আরসিএম এর ভ্যালুটা তো তোমরা জানলে, আরসিএম ইকুয়াল টু কত, আরসিএম ইকুয়াল টু খুব ক্লিয়ার, যে এমআই আর আই, ঠিক আছে, আর আই ডিভাইডেড বাই এমআই, খুব ক্লিয়ার আরসিএম এর ভ্যালুটা। এবারে এটা যদি তুমি ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ডিআরসিএম বাই ডিটি যদি তুমি যদি করো, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে এমআই, ঠিক আছে, এটা হচ্ছে ডিডিটি হবে এটা,
এম আই আর আই এটা হয়ে যাবে। এমটা তো কনস্ট্যান্ট, এমটা নিচে চলে আসছে, সুতরাং হচ্ছে তোমার চলে আসছে এম আই ইন্টু ভিআই বাই হচ্ছে এম। তার মানে এখান থেকে একটা আরেকটা জিনিস পেলে খুব ইম্পর্টেন্ট, যে এটা হচ্ছে কত ভিসিএম, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, ইকুয়াল টু কত এম ইন্ডিভিজুয়াল সমস্ত পার্টিকুলার ভেলোসিটি এবং হচ্ছে মাসের গুণফলের সমান। ঠিক আছে, এই একটা খুব একটা আমরা সুন্দর একটা সম্পর্ক পেলাম। সেন্টার অফ মাসের ভেলোসিটি যদি বের করতে বলে তাহলে সুন্দরভাবে বের করে ফেলতে পারবো। তারপরে আবার কি, এটা যদি করি আমরা ডি টু আর সিএম বাই হচ্ছে ডিটি টু, এটা যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো 1 নম্বর দাঁড়াচ্ছে এম আই ডিভিআই ডিটি, ডি সব আই এর উপর সাম বাই হচ্ছে আমাদের এম। ঠিক আছে, এবার এই জিনিসটা আমাদের বোঝার ব্যাপার আছে, ডিভিআই ডিটি টা কি জিনিসটা। ঠিক আছে, সমান হচ্ছে সাম অফ আই এম আই এ আই, অর্থাৎ যে কোনো আইথ পার্টিকুলার অ্যাক্সিলারেশন। এই জিনিসটা কি হচ্ছে দেখো ব্যাপারটা, মনে করো যে দুটো পার্টিকেল সিস্টেম নিয়ে আমরা কাজ করছি যেরকম আগে করেছিলাম, সুতরাং হচ্ছে এটাকে আমরা লিখতে পারি m1 a1 প্লাস m2 a2 বাই m1 প্লাস m2 ফর ফর টু পার্টিকেল সিস্টেম। ঠিক আছে, এবারে দেখো m1 a1 এর মানেটা কত, m1 a1 মানে হচ্ছে এক নম্বর বস্তুর ভর ইন্টু ত্বরণ, তার মানে হচ্ছে 1 নম্বর বস্তুর উপর এক্সটার্নাল ফোর্স প্লাস 1 নম্বর বস্তুর উপর ইন্টারনাল ফোর্স। ঠিক আছে, দুটো ফোর্সই কিন্তু অ্যাড হবে, কারণ হচ্ছে কি ধরো এই যে দুটো বস্তু আছে, ঠিক আছে, বাইরের থেকে যদি ধরো বল একটা প্রয়োগ করা হয়েছে এবং এ এর মধ্যে তো একটা এও অপর বস্তুটার উপর 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তু, এই 2 নম্বর বস্তুও তো 1 নম্বর বস্তুর উপর কোনো একটা বল প্রয়োগ করতে পারে, তাই তো। সেই হিসেবে আমরা লিখেছি m1a1 ইকুয়াল টু f1 এক্সটার্নাল প্লাস f1 ইন্টারনাল, মানে টোটাল ফোর্সটা 1 নম্বর বস্তু। এখানে কিন্তু আমরা এক একটা কণা হিসাবে করেছি বলে f1 ইন্টারনালটা কিন্তু ওটা এক্সটার্নাল হিসাবেই কাজ করবে। ঠিক আছে, এটা বোঝার আছে, কিন্তু না বুঝতে পারলে কমেন্ট করতে পারো। m2a2 সেরকম, এটা সমান কত হচ্ছে f2 এক্সটার্নাল প্লাস হচ্ছে f2 ইন্টারনাল, এটা আমরা লিখতে পারি। এবার এই দুটো যখন আমরা যোগ করব তখন কি দাঁড়াবে দেখো, m1a1 প্লাস m2a2 ইকুয়াল টু f1 এক্সটার্নাল প্লাস f2 এক্সটার্নাল, ঠিক আছে, প্লাস হচ্ছে f1 ইন্টারনাল মানে কি f1 এক নম্বর 2 নম্বর বস্তু 1 নম্বর বস্তুর উপর যে বল প্রয়োগ করেছে, f2 ইন্টারনাল, এই যে দুটো বল আছে এটা পরস্পরের উপর হচ্ছে বিপরীতমুখী এবং সমান নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী। তার মানে এই যে ভ্যালুটা হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে টোটাল এফ এক্সটার্নাল বলে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, তার মানে আমরা যেটা পেলাম যে d2rcm বাই dt2 ইকুয়াল টু কত, এফ এক্সটার্নাল টোটাল, ঠিক আছে, 1 নম্বর বাই এম, বোঝা গেল। সুতরাং হচ্ছে এম ইন্টু dt2 rcm বাই dt2 ইকুয়াল টু টোটাল হচ্ছে এফ এক্সটার্নাল, এটা টোটাল হিসেবে আমরা লিখে দিলাম। ঠিক আছে, তার মানে ভরকেন্দ্র হিসাবে যেটা আমরা বলেছিলাম দেখো, হ্যাঁ, এম এটা কত, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস ইকুয়াল টু এফ এক্সটার্নাল টোটাল। তার মানে ভরকেন্দ্র বলতে যেটা বোঝা গেলো যে এই এম মাস কোনো একটা পয়েন্টে আছে সঞ্চিত, হ্যাঁ, এবং এই পয়েন্টের যে গতিটা কি হবে সেটা নির্ধারণ করবে এফ এক্সটার্নাল ফোর্স। আর এফ এক্সটার্নাল ফোর্স মানে কি, যে মোট সিস্টেমের উপর প্রযুক্ত বল হচ্ছে এফ এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে, এখান থেকে আমরা ভরকেন্দ্রের যে সংজ্ঞাটা আমরা যেটা দিয়েছিলাম সেটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে আরেকটা জিনিস দেখো,
যদি ধরো এফ এক্সটার্নাল যদি জিরো হয়, এফ এক্সটার্নাল সমান মনে করি জিরো, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে? এফ এক্সটার্নাল যদি জিরো হয় সেই ক্ষেত্রে আমাদের কি হবে? সেই ক্ষেত্রে যেটা হবে এম এ সি এম, ঠিক আছে, ইকুয়াল টু জিরো। তার মানে হচ্ছে বেসিক্যালি এসিএম ইকুয়াল টু জিরো মানে কি, তার মানে ভিসিএম ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ হচ্ছে ভরকেন্দ্র ভরকেন্দ্রের হচ্ছে বেগ কিন্তু ধ্রুবক হয়, ভরকেন্দ্রের যে বেগ আছে সেটা কিন্তু ধ্রুবক হয়ে যাবে, ঠিক আছে, ভরকেন্দ্রের বেগ হবে ধ্রুবক। এটা কিভাবে দেখা যায় ভরকেন্দ্রের বেগ যে ধ্রুবক হবে? ভরকেন্দ্রের যে গতির উদাহরণ হিসাবে দেখতে পাওয়া যাবে ভরকেন্দ্রের বেগ ধ্রুবক। মনে করি হুম যে ধরো এরকম হচ্ছে যে কোনো একটা ধরো কোনো একটা পজিটিভ একটা নেগেটিভ একটা আধান আছে, হ্যাঁ, নেগেটিভ একটা আধান আছে, এরা দুজন, এর মাস হচ্ছে আমাদের হচ্ছে 3m, আর এর মাস হচ্ছে m, এরা হচ্ছে ডি ডিস্টেন্সে আছে, ঠিক আছে, এরা ডি ডিস্টেন্সে আছে। এরা যদি ডি ডিস্টেন্সেও থাকে এবং এরা যদি পরস্পরের সঙ্গে সংঘর্ষও ঘটায়, তাহলেও কিন্তু এর ভরকেন্দ্র পরিবর্তনশীল হবে না, ঠিক আছে, যদি এক্সটার্নাল ফোর্স জিরো হয়। এটা হচ্ছে ব্যাপারটা। আর একটা জিনিস হচ্ছে যে আমরা যেটা দেখলাম যে কি না, এই এম ইন্টু এসিএম এর ভ্যালুটা যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের মতোই, যে এম ইন্টু এসিএম ইকুয়াল টু এফ এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে, হ্যাঁ, যদি ধরা যাক যদি এফ এক্সটার্নাল ফোর্স যেটা আছে, যে মনে করো যে আমাদের প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে কি হয়েছিল, প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে তুমি যদি ইউ ভেলোসিটি নিয়ে একটা বস্তুকে ছোড়ো, ইউ ভেলোসিটি নিয়ে, তাহলে কি বস্তুটা এই একটা পথ নেবে, ঠিক আছে, একটা অধিবৃত্তাকার পথে আহ, পৃথিবী পৃষ্ঠে এসে পড়বে, ঠিক আছে। এবার যদি এরকম হয় যে তুমি একটা একটা বোমকেও ইউ বেগে ছুড়লে উপরের দিকে, বোমটা কি হলো, তিনটে আলাদা আলাদা ভাগে ধরো পার্ট হয়ে গেল, এইভাবে গেল আর এইভাবে গেল, ঠিক আছে, তিনটে আলাদা আলাদা ভাগে পার্ট হয়ে গেলেও এদের যে ভরকেন্দ্রের গতি কিন্তু এটাই হচ্ছে ভরকেন্দ্রের গতি, ভরকেন্দ্রের গতি ভরকেন্দ্রের গতি কিন্তু এই রেখা বরাবরই থাকবে, ঠিক আছে, এই অধিবৃত্তের ওপরই থাকবে সব সময়। বাইরের থেকে বল যেহেতু প্রয়োগ করা হয়নি, বাইরের থেকে বল একমাত্র বল কি আছে, গ্র্যাভিটি আছে, সুতরাং হচ্ছে আগে এবং পরে এই একইভাবে তোমার হচ্ছে ভরকেন্দ্রের বরাবর চলতে থাকবে। বা একটা যেমন নৌকা ছিল, যে ক্রিয়া প্রতিক্রিয়া যে উদাহরণটা আমরা বারবার করে দেখি, একটা নৌকা যদি থাকে, ঠিক আছে, একটা যদি কি হয় না, একটা যদি হ্যাঁ লোক ধরো এখানে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে, এখানে যদি চুপচাপ দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, এবং এ কি করে, ভরকেন্দ্র তখন এখানে আছে, মোট যে ভরকেন্দ্র সেটা এখানে আছে, বাইরের থেকে যদি বল প্রয়োগ না করে লোকটা কি করে, লোকটা চলতে চলতে সামনের দিকে যদি চলতে শুরু করে, সামনের দিকে যদি চলতে শুরু করে, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে নৌকাটা পিছাবে। নৌকাটা পিছাবে কেন? কারণ হচ্ছে যে নৌকাটা যদি না পিছয় তাহলে কিন্তু ভরকেন্দ্র এই পজিশনে থাকবে না, ঠিক আছে, নৌকাটাকে পিছাতেই হবে সামান্য হলেও। এই জিনিসটা বাস্তব ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের যে ভরকেন্দ্রের যে গতি সেগুলোর উদাহরণ, ঠিক আছে। এটা এটা যেটা হচ্ছে বাইরের থেকে বল প্রয়োগ যদি না করি তাহলে ভরকেন্দ্রের অবস্থান একই থাকে। এই জিনিসটা হলো। আর এটা কি এটা এটা হচ্ছে যে ভরকেন্দ্রের গতির উদাহরণ আমরা যেটা দেখলাম। এবার হচ্ছে যে ভরকেন্দ্র আমরা কিভাবে বের করব, কোনো একটা বস্তুর যে ভরকেন্দ্র সেটা আমরা বের করবোটা কিভাবে, ঠিক আছে, যেমন হচ্ছে একটি রড যদি থাকে, একটি রডের ভরকেন্দ্র বের করব কিভাবে, হ্যাঁ, আমরা যে কন্টিনিউয়াস বস্তুর ক্ষেত্রে কি বলেছিলাম, কন্টিনিউয়াস বস্তুর ক্ষেত্রে আমরা ভরকেন্দ্রের আরসিএম ইকুয়াল টু আমরা কি বলেছিলাম, যে এক্স ডিএম, এক্স অক্ষ উপর যদি থাকে, এক্স সিএম ইকুয়াল টু আমরা বলেছিলাম এক্স ডিএম বাই হচ্ছে টোটাল মাস, তাই তো। এটা মনে করো এই যে উইথটা খুবই কম, ওয়াই নিয়ারলি ইকুয়াল টু জিরো, এটা মনে করো, ঠিক আছে। আর তুমি এই জিনিসটা এইখানে যে পজিশন আছে এক্স ইকুয়াল টু জিরোর থেকে
রডের লেন্থ হচ্ছে x ইকুয়াল টু এল, এইটা হচ্ছে রডের লেন্থ এবং হচ্ছে এর ভর হচ্ছে এম। ঠিক আছে, এবার আমরা এর ভরকেন্দ্র কিভাবে নির্ণয় করব? এর ভরকেন্দ্র হচ্ছে xcm বের করেছি, xcm ইকুয়াল টু কত, x ইন্টু ডিএম বাই হচ্ছে এম। ডিএম হচ্ছে কি, ধরো যে একটা ছোট এলিমেন্ট নিলাম, এই এলিমেন্টে ভর কত, এই এলিমেন্ট হচ্ছে আমরা নিলাম হচ্ছে ডিএক্স, তাই তো, ডিএক্স এলিমেন্ট নিলাম, এর প্রতি একক দৈর্ঘ্যে ভর হচ্ছে রো, তার মানে এইটুকুর ভর হচ্ছে ডিএক্স ইন্টু রো হয়ে গেল। তার মানে ডিএম এর যে ভ্যালুটা হবে সেটা আমরা পাবো ডিএক্স ইন্টু রো, রো ইকুয়াল টু কত, প্রতি একক দৈর্ঘ্যে ভর, সেটা হচ্ছে এম বাই এল হয়ে যাবে রো এর ভ্যালুটা, আর এখানে তো ডিএক্স তো আছেই, তার মানে হচ্ছে এম বাই এল বাইরে চলে এলো। ঠিক আছে, এম বাই এল, একটা ওয়ান বাই এম তো বাইরে অলরেডি আছে, এখান থেকে আমরা পেয়ে গেলাম এক্স ডিএক্স, এক্স এর ভ্যালুটা 0 থেকে এল পর্যন্ত ভ্যারি করছে। ঠিক আছে, এম এম কেটে গেল, তার মানে হচ্ছে ওয়ান বাই এল হয়ে গেল, আর এই ভ্যালুটা কত হচ্ছে এক্স স্কোয়ার হয়ে গেল, এল টু 0, এক্স স্কোয়ার বাই 2 হয়ে যাবে একটা, তাই তো, এক্স স্কোয়ার বাই 2 এখানেই বসাই, সমান হচ্ছে ওয়ান বাই টু এল ইন্টু হয়ে যাবে আমাদের এল স্কোয়ার, সমান হচ্ছে এল বাই 2, অর্থাৎ কি ভরকেন্দ্র এই রডের কেন্দ্রে থাকবে। বোঝা গেল? তাহলে মানে ভরকেন্দ্র কি থাকবে, রডের রডের ঠিক কেন্দ্রবিন্দুতে থাকবে, কেন্দ্রবিন্দুতে থাকবে, এল বাই 2 পয়েন্টে আমাদের ভরকেন্দ্রের এটা অবস্থান হবে। এবারে আমরা দেখব ভরকেন্দ্র, এই যে বিচ্ছিন্ন একটা বস্তু আছে, মানে আলাদা আলাদা বস্তু আছে, এই ক্ষেত্রে আমরা ভরকেন্দ্রের মান নির্ণয় করব। ঠিক আছে, ভরকেন্দ্রের মান নির্ণয় করব, এখানে আমরা মনে করি যে ধরো যাক অ্যাক্সিসটা প্রথমত ধরতে হবে, নাহলে তো হবে না। এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের মনে করা যাক এদিক বরাবর এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে কি, একটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমবাহু ত্রিভুজ, এখানে হচ্ছে 0,0 হলো, এটা হচ্ছে 1 মিটার যেহেতু বলে দিচ্ছে, পজিশন হচ্ছে 0,1, এর পজিশন হচ্ছে কত, সরি এর পজিশন হচ্ছে 1,0, 1,0, আর এর পজিশন হচ্ছে 0,1। তাহলে এর ভরকেন্দ্রের অবস্থান কত, xcm এর ভ্যালুটা কত, xcm ইকুয়াল টু আমরা কি জানি যে mi xi ডিভাইডেড বাই টোটাল m মাস, mi xi এর ভ্যালুটা কত, তাহলে 1 নম্বর এইটার ক্ষেত্রে দেখি 4 কেজির ক্ষেত্রে কত হচ্ছে, 4 কেজির ক্ষেত্রে, তার মানে এটাকে যদি এলাবোরেট করি m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 ডিভাইডেড বাই টোটাল মাস। ঠিক আছে, m1 x1 হচ্ছে 0, m2 x2 হচ্ছে কত, m2 এর ভ্যালুটা হচ্ছে 5, m2 ভ্যালুটা হচ্ছে 5 এবং x2 ভ্যালুটা হচ্ছে 1, তার মানে শুধু 5 হয়ে গেল। m3 ভ্যালুটা কত, না এই যে এখানে একটা ভুল হয়েছে আমার, এখানে হচ্ছে যে y এর ভ্যালুটা 0 হবে না, y এর ভ্যালুটা কত হবে দেখো, এর যে উচ্চতা, এই উচ্চতাটা কত, এই উচ্চতা হচ্ছে √3/2, √3/2, তার মানে এইটা যেটা হবে আমাদের, ঠিক আছে, এই জিনিসটা যেটা হবে, এইটা যেটা হবে এটা হচ্ছে √3/2 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা হয়ে যাবে সরি এক্স তো 1ই হবে, এক্স হচ্ছে আমাদের 1ই হবে, ওয়াই হচ্ছে আমাদের √3/2 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এক্স এর ভ্যালুটা আমরা এক্স এর ভ্যালুটা কি 1 হবে, এক্স এর ভ্যালুটা 1 হবে না, 1/2 হবে, কেন না এই দেখো এইটুকু গেছে তো এক্স, এটা তো 1/2 হয়ে গেল, তাই না, তার মানে প্রথমটা হয়ে গেল, দ্বিতীয়টা হচ্ছে 1/2 ইন্টু 5। ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও, এটা হচ্ছে ভুল করে দিয়েছি আমরা, এই ভ্যালুটা আমরা কিভাবে নির্ণয় করবো দেখো, m1 x1 এর ভ্যালুটা কত, m1 এর ভ্যালুটা হচ্ছে 4, x1 হচ্ছে 0, m2 হচ্ছে 5, x1 হচ্ছে 1, m3 হচ্ছে 3, x1 হচ্ছে হাফ, হয়ে গেল এটা, বাই টোটাল m কত, 4 আর 3 7 আর 5 12, সমান হচ্ছে কত 13, 13/24, xcm এর ভ্যালুটা পেয়ে গেলাম আমরা 13/24। এবার আমরা চেষ্টা করছি ycm এর ভ্যালুটা কত, দেখো ycm ইকুয়াল টু কত, ycm ইকুয়াল টু আমরা পেয়ে যাব mi yi/m। ঠিক আছে, m1 y1, m1 হচ্ছে কত 4, y1 0, m2 y2 হচ্ছে 5, y2 হচ্ছে 0, m3 হচ্ছে 3, y2 হচ্ছে যে y3 হচ্ছে √3/2। ঠিক আছে,
বাই টোটাল মাস হচ্ছে 12, তাই তো। তার মানে হচ্ছে 3√3/24, তার মানে হচ্ছে ভরকেন্দ্রের অবস্থান কোথায় দাঁড়ালো, 13/24, কমা 3√3/24, এই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের অবস্থান। ঠিক আছে, এবারে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এখানে কি করেছি আমরা, এখানে যেটা করা হয়েছে, একটি বৃত্ত ছিল, ঠিক আছে, একটি বৃত্ত ছিল, বৃত্তাকার পাত ছিল, বৃত্তাকার পাত হচ্ছে যার রেডিয়াস হচ্ছে 28 মিটার, সেখান থেকে এটা হচ্ছে 28 মিটার রেডিয়াস, এটা মনে করা যাক R1, সেখান থেকে একটা আমাদের কেটে নেওয়া হয়েছে, একটা পাত কেটে নেওয়া হয়েছে, R2 = 21 সেন্টিমিটার, 21 মিটার, এই পাতটা কেটে নেওয়া হয়েছে। তাহলে হচ্ছে আমাদের ভরকেন্দ্রের অবস্থানটা কোথায় হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো বৃত্তের জন্য হয়, যদি বৃত্ত হয় তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারছো বৃত্তের কেন্দ্রবিন্দুতে আমাদের ভরকেন্দ্র অবস্থান করবে, তাই তো। বৃত্তের কেন্দ্র সিমেট্রির থেকে, আর্গুমেন্ট থেকে আমরা বলতে পারি, যেরকম ভাবে রডের মধ্যবিন্দুতে আমরা পেলাম, ঠিক আছে। আমরা যদি আবার স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল যদি নিই, তাহলে হচ্ছে কর্ণগুলোর যে ছেদবিন্দু হবে সেই ছেদবিন্দুতে পাবো, এটা সিমেট্রি আর্গুমেন্ট থেকে দেখানো যায়, ঠিক আছে, দেখতে পাবো আমরা। তার মানে হচ্ছে প্রথমে ছিল এই বিন্দুতে ছিল আমাদের ভরকেন্দ্রের অবস্থান, ক্লিয়ার, ভরকেন্দ্রের অবস্থান ও বিন্দুতে ছিল। এবার এই যে বৃত্তটা যেটা কেটে নেওয়া হয়েছে তার ভরকেন্দ্র কোথায়, তার ভরকেন্দ্র হচ্ছে O1 এ, তার ভরকেন্দ্র O1 এ, ঠিক আছে। তাহলে এখন এখন কোন বিন্দুতে ভরকেন্দ্র সরে গেছে, এখন কেটে নেওয়ার ফলে মনে করি ভরকেন্দ্র যে সরে গেছে সেটা হচ্ছে আমাদের এই O2, এইখানে দেখে দেখা যাচ্ছে না, 1 মিনিট দাঁড়াও, এই আমরা মনে করি যাক এই O2 বিন্দুতে ভরকেন্দ্র গেছে সরে, ঠিক আছে, O2 বিন্দুতে ভরকেন্দ্র গেছে সরে। তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে এবার দেখো, তাহলে আমরা কিভাবে কি নির্ণয় করতে পারি সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। এই যে এইটুকুর যে ভর, এইটার ভর হচ্ছে আমাদের, এটার ভর হচ্ছে যে আমাদের কি বলবো যে m1, আর এইটার যে ভর সেটা মনে করা যাক m2, ঠিক আছে, এটা হচ্ছে m2, এটা হচ্ছে আমাদের ও বিন্দু হচ্ছে যে গোটাটার ভর, গোটাটার যে ভরকেন্দ্র যেখানে ছিল। এবারে ও বিন্দুর যে ভরকেন্দ্রের পজিশন, ও বিন্দুর ভরকেন্দ্রের পজিশন কত, 0, তাই তো, 0 ছিল ও বিন্দুর ভরকেন্দ্রের পজিশন। 0 = আমরা কত লিখতে পারবো দেখো, m1 ইন্টু আমরা লিখতে পারবো O1, m1 ইন্টু O1 লিখতে পারবো। আবার আবার দেখো প্লাস m2 ইন্টু আমরা লিখতে পারবো, সরি, এখানে m2 ইন্টু O1 ইন্টু m1 ইন্টু আমরা লিখতে পারবো O2, ঠিক আছে। এখানে কি হলো জিনিসটা, ডিভাইডেড বাই m1 প্লাস m2, ঠিক আছে। দেখো এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছি, হ্যাঁ, দুটো আলাদা আলাদা বস্তু আছে, সেই দুটো আলাদা আলাদা বস্তুর ভর আলাদা আছে, সেই দুটো বস্তু নিয়েই একটা বস্তু যখন তৈরি করবে, ঠিক আছে, তার ভরকেন্দ্র আমরা বের করলাম, এটা বোঝা গেল আশা করি। এবারে কি দাঁড়াচ্ছে দেখো, m2 ইন্টু O1 ইকুয়াল টু মাইনাস m1 ইন্টু O2, এতটা ক্লিয়ার হলো। এবারে O2 র ভ্যালুটা কোন দিকে আছে, নেগেটিভ দিকে আছে, তার মানে আমরা শুধু যদি মান হিসাবে নিই, যদি নিই, তাহলে m2 ইন্টু O1, ঠিক আছে, মডিউলাস যদি নিই m1 ইন্টু O2, এটা নিতে পারবো, এটা নিয়ে কোনো সংশয় নেই। তার মানে যেটা দাঁড়াচ্ছে আমাদের কি দাঁড়াবে, যে O1 বাই হচ্ছে আমাদের O2 সমান হচ্ছে কত, O1 বাই O2 সমান হচ্ছে m1 বাই m2, এটা দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত, সেটা হচ্ছে ব্যাপারটা। দেখো m1 এর ভ্যালুটা হচ্ছে কত না, পাই ইন্টু রো ইন্টু আমাদের হচ্ছে কত 28 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার, আর m2 এর ভ্যালুটা হচ্ছে পাই ইন্টু রো ইন্টু 21 স্কোয়ার, এটা হয়ে গেল। তার মানে এই যে রেশিওটা কত হলো, রেশিওটা হচ্ছে
49 28 প্লাস 21 49 28 মাইনাস 21 7 বাই হচ্ছে 21 ইন্টু 21। এটা তোমরা একটু করলেই বুঝতে পারবে কিভাবে আসছে। 7 দিয়ে যাচ্ছে 7 7 49 7 3 21 সমান হচ্ছে আমাদের 7/9, ঠিক আছে, 7/9 দাঁড়াচ্ছে। এটা দাঁড়াচ্ছে কত, O1 বাই হচ্ছে আমাদের O2। এবার হচ্ছে O1 এর ভ্যালুটা কত, O1 এর ভ্যালুটা কত, অবশ্যই বুঝতে পারছো O1 এর ভ্যালুটা, হুম, এটা হচ্ছে 7, ঠিক আছে, এটা হচ্ছে 7। কিভাবে 7, কারণ এই যে টোটালটা তো 28, টোটালটা 28 যদি হয় আর এইটুকু যদি 21 হয় তাহলে O1 এর ভ্যালুটা হচ্ছে 7 হয়ে যাচ্ছে। তার মানে এটা আমরা পেয়ে গেলাম, এটা এটা ইকুয়াল টু হচ্ছে 7/O2। দেখো ডান দিকে আছে ও, 7 7 কেটে গেল, তার মানে হচ্ছে O2 ইকুয়াল টু 9 সেন্টিমিটারটা হয়ে গেল। তার মানে আমাদের যেটা হচ্ছে O2 ইকুয়াল টু 9 সেন্টিমিটার, অর্থাৎ হচ্ছে যে কেন্দ্র থেকে বাঁ দিকে 9 সেন্টিমিটার দূরত্বে এটা অবস্থান করবে। পরিষ্কার, আশা করি বুঝতে পারলে যে ভরকেন্দ্র কোন জায়গাটায় অবস্থান করবে। আরেকটা প্রবলেম আলোচনা করা যাক। এটা কি বলেছে, এটা হচ্ছে একটা স্কোয়ার ব্লক ছিল, সেই স্কোয়ার ব্লক থেকে হুম একটি হচ্ছে আমাদের যে স্কোয়ার ব্লক থেকে একটা স্কোয়ার কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে, একটা 2 মিটারের একটা স্কোয়ার ব্লক কেটে নেওয়া হয়েছে, এটা 2 মিটার। হ্যাঁ, তাহলে এর যে ভরকেন্দ্র, এর ভরকেন্দ্রের অবস্থানটা কোথায় হবে, এর ভরকেন্দ্রের অবস্থানটা আমরা বের করতে চাইছি। দেখো এর ভরকেন্দ্র দুইভাবে বের করা যাবে। এক নম্বর হচ্ছে আমরা যেটা আগেরটা যেভাবে বের করলাম সেভাবে বের করতে পারি, আর একটা অন্য প্রসেস আমি দেখাচ্ছি। এখানে দেখো, এখানে কি বলেছে, এখানে যেহেতু দেখো এইটাকে আমরা তিনটে আলাদা আলাদা স্কোয়ার হিসাবে আমরা মেনে নিতে পারি, ঠিক আছে, এবং যেহেতু আমরা বললাম যে যদি বর্গক্ষেত্র থাকে, বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের তোমার হচ্ছে বর্গক্ষেত্রের তোমার ভরকেন্দ্রের অবস্থান কোথায়, না ওদের দুটো কর্ণের ছেদ বিন্দুতে, দুটো কর্ণের ছেদ বিন্দুতে ধরা যায়। অর্থাৎ কি, এই বিন্দুতে হচ্ছে এই ব্লকটার হচ্ছে এই বিন্দুতে, এই ব্লকটার হচ্ছে এই বিন্দুতে, এই ব্লকটার হচ্ছে এই বিন্দুতে, পেয়ে গেলাম আমরা। তার মানে এই তিনটে বিন্দুতে আলাদা আলাদা ভর যদি নিই, তিনটে ভরই তো একই হবে, M1 হয়ে যাবে, এটারও M1 হয়ে যাবে, এটারও M1 হয়ে যাবে, ঠিক আছে, তিনটে ভরই তো এক হবে। এবার এই তিনটের থেকে আমরা ওর ভরকেন্দ্রটা বের করতে পারবো কিরকম, এর পজিশন কত হবে, এই দেখো এতটা কত, এটা হচ্ছে যে 1 সেন্টিমিটার, এটা হচ্ছে 1 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 1,1 হয়ে যাবে, তাই তো। আর এখানে কত হবে, এখানে এক্সট্রা দেখো নেগেটিভ হবে, -1,1, এখানে ওয়াই দুটোই নেগেটিভ হবে, -1, ঠিক আছে। অর্থাৎ ভরকেন্দ্রের অবস্থান কত লিখতে পারি, না আমাদের কি জানা আছে যে এমআই আর আই, ঠিক আছে, RCM ইকুয়াল টু এটা বাই হচ্ছে এম, এটা, তার মানে এক্সিএম এর ভ্যালুটা আমরা কত লিখতে পারি, এমআই এক্সআই বাই হচ্ছে এম সমান হচ্ছে কত, M1 এর ভ্যালুটা M1 একটাই থাকছে, তিনটে এমই সমান, তাই তো, তার মানে M1টা আমি কমন নিয়ে নিলাম প্রথম কথা, আর এদিকে নিচে 3m আমি করে দিলাম। x1 এর ভ্যালুটা কত, x1 এর ভ্যালুটা 1 হয়ে গেল, x2 এর ভ্যালুটা কত, -1 হয়ে গেল, x3 ভ্যালুটা কত, -1 হয়ে গেল, তাহলে হচ্ছে -1/3, এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, xcm। ycm এর ভ্যালুটা কত, ycm এর ভ্যালুটা আমরা একইভাবে পাবো, mi বাই হচ্ছে m। দেখো m1 আগের মতোই কমন নিয়ে নিলাম, m1/3 নিয়ে নিলাম। y1 এর ভ্যালুটা কত, 1, y2 এর ভ্যালুটা কত, 1, এবং y3 ভ্যালুটা হচ্ছে -1। তার মানে এইটা জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে +1/3। তার মানে হচ্ছে আমাদের যে ভরকেন্দ্রের যে পজিশনটা দাঁড়াবে সেটা হচ্ছে এইখানে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে, এইখানে দাঁড়িয়ে যাবে বলতে আমাদের এই জায়গাটাতে দাঁড়িয়ে যাবে ভরকেন্দ্র মোটামুটি, ঠিক আছে। এটা এটা হচ্ছে কত, না এইখানে দাঁড়া, হ্যাঁ, -1/3, 1/3, -1/3, 1/3। তার মানে এই যে কেন্দ্রবিন্দু থেকে দূরত্ব কত হবে, কেন্দ্রবিন্দু থেকে আমরা দূরত্ব পেয়ে যাব, কেন্দ্রবিন্দু থেকে দূরত্ব হয়ে যাবে আমাদের
ঠিক আছে, 1/3 এর হোল স্কোয়ার প্লাস 1/3 এর হোল স্কোয়ার স্কোয়ার রুট অফ, ঠিক আছে, সমান হচ্ছে কত, সমান হচ্ছে √2/3, √2/3 সেন্টিমিটার, ঠিক আছে। এইভাবে আমরা ভরকেন্দ্রের অবস্থান বের করতে পারি। আরেকটা প্রসেস হচ্ছে তুমি আরেকটা প্রসেস কি, আরেকটা প্রসেস হচ্ছে ধরে নিতে হবে, ধরে নিয়ে আমাদের করতে হবে, কিরম ভাবে ধরে নিতে হবে আরেকটা প্রসেস, এখানে পাশে দেখাচ্ছি, 1 মিনিট, পাশে আমরা দেখাচ্ছি কিরম ভাবে ধরবো। না, এখানে এই যে ব্লকটা আছে, তো ব্লকটা হচ্ছে আছে, এটা কেটে দিয়েছি আমরা, এটা প্রথমে হচ্ছে এখানে আছে, পরে কি হচ্ছে, পরে এইখানে শিফট হয়ে যাচ্ছে, তার মানে এই যে তিনটের আছে, তিনটের এইখানে, আর এই যে একটার আছে, একটা হচ্ছে এইখানে। তো এইটা যখন কেটে দিই, আগের বারে হচ্ছে যে ওই মানে যেভাবে মোমেন্ট হিসাবে বের করেছি, হ্যাঁ, যে মাস ইনটু যে ডিস্টেন্স, সেই হিসেবে যদি আমরা বের করি, একইভাবে আমরা ভরকেন্দ্র এই ব্লকটা কেটে নিলে কি পাওয়া যায় সেটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। আজকে এতটুকুই, এবং হচ্ছে থ্যাংক ইউ, এভাবে তোমরা ভরকেন্দ্র বের করতে পারবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।